أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু قولي। আমরা গতকালকে আলোচনা শেষ করছি হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন। ইনশাআল্লাহ আজকে আমরা শুরু করব হচ্ছে সড়ক পরিবহন আইন। এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা আইন। তাহলে সড়ক পরিবহন আইনটা কোন আইন হিসেবে অভিহিত হবে? সড়ক পরিবহন আইন 2018 সালের আইন এবং এটার গেজেট প্রকাশ হয়েছে 8 অক্টোবর। গেজেট প্রকাশ হয়েছে 8 অক্টোবর। এর মধ্যে এক ধারায় বলা আছে হচ্ছে সড়ক পরিবহন আইন 2018 হিসেবে অভিহিত হবে এবং গেজেটের তারিখ হইতে এটা কার্যকর হবে এক ধারায়। দুই ধারা হচ্ছে সংজ্ঞাসমূহ। এখানে আমাদের জন্য যেগুলো প্রয়োজন আমরা সেগুলাই সংজ্ঞা পড়ব, আর যেগুলো আমাদের জন্য তেমন একটা প্রয়োজন হবে না আমরা সেগুলো থেকে একটু বিরত থাকবো। দুই ধারায় হচ্ছে সংজ্ঞাসমূহ। 2-3 বলছে এক্সপ্রেস ক্যারেজ। এক্সপ্রেস ক্যারেজটা কি? এক্সপ্রেস ক্যারেজটা হচ্ছে ভাড়ার বিনিময়ে যাত্রী বহন করার জন্য যেই গাড়িটা যার সিট হচ্ছে কি এই ভাড়ার জন্য নির্ধারণ, যেটা 32 কিলোমিটারের ভিতরে গাড়িটা থামবে না। এক্সপ্রেস ক্যারেজ হচ্ছে ভাড়ার বিনিময়ে যাত্রী বহনের জন্য ব্যবহৃত যে গাড়ি বা যান যেটা 32 কিলোমিটারের ভিতরে থামবে না। তাহলে তারা কি বলে? এক্সপ্রেস ক্যারেজ। তবে এটা যদি তাদের যাত্রী পণ্য পরিবহনের কমিটি এটার যদি কোনো কিছু তারা মডিফাই করে বা নির্ধারিত না হইলে তা 32 কিলোমিটারের ভিতরে থামবে না। এটাই মূলত হচ্ছে এক্সপ্রেস ক্যারেজ। আর এটা কি করতে পারবে? জেলা সদরের নির্দিষ্ট স্থানে এটা থামাইবার অনুমতি থাকবে। তাহলে এটাকে কি বলছে? যেমন আমরা এই যে বিভিন্ন আন্তনগর যে বাসগুলাতে উঠি, এগুলা এক স্ট্যান্ড থেকে আমাদের টার্মিনাল থেকে শুরু করে আরেক টার্মিনালে নিয়ে নামাই দেয়। তাহলে সেটা কি? এক্সপ্রেস ক্যারেজ। তারপরে হচ্ছে 4 ধারা এক্সেল। এক্সেলটা কি? এক্সেলটা হচ্ছে যে গাড়ির বা টেইলারের যে চাকাটা আছে এই চাকাটা ভূমির সংস্পর্শে থাকে তারে এক্সেল বলে। তাহলে আমরা যেটা বলি, যেমন এই যে আমরা যারা বিভিন্ন গাড়ির সাথে সম্পৃক্ত আছি দেখবেন যে 4 চাকার গাড়ির মধ্যে ভিতরে কিন্তু একটা ডিফারেন্সিয়াল থাকে, যেটার ভিতরে এইরকম একটা ঘুরতে থাকে। ঠিক আছে, মূলত এটাই হচ্ছে কি এক্সেল। এক্সেল 4 ধারা 2-4। তারপরে হচ্ছে ওজন 6। ওজনটা কি? মোটরযান মানে যে গাড়িটা সমতল অবস্থানে চাকার মধ্যে যে ওজনটা নিতে পারে, চাকার মধ্যে যেই ওজনটা নিতে পারে সেটা কি গাড়ির ওজন। যেমন আপনার প্রত্যেকটা গাড়ির পিছনে দেখবেন যে মাইক্রোগুলা যে আমরা নুহা যেগুলো আছে এগুলোর মধ্যে পিছনে দেখবেন একটা ওজন লেখা থাকে, যে 750 কেজি, 1060 কেজি, 1012 কেজি। এই যে তার গাড়ির যে ওজনটা সে নিতে পারে সমতলের মধ্যে অবস্থান করার উপরে তাকে কি বলে? ওজন। এখন ওজনটা কিসে নেয়? গাড়ির কি এক্সেলে নেয়, চেসিসে নেয়, নাকি চাকায় নেয়? গাড়ির ওজনটা চাকায় নেয়। টাকা। চাকা, গাড়ির চাকায় যে ওজনটা বহন করতে পারবে সেটাই হচ্ছে কি ওজন। তারপরে কর্তৃপক্ষ যেটা, এটা হচ্ছে বিআরটিএ কর্তৃপক্ষ বা সড়ক পরিবহন কর্তৃপক্ষ, এটাকে বোঝানো হয়েছে 7 দ্বারা। তারপরে হচ্ছে 8 দ্বারা কন্ট্যাক্ট ক্যারেজ। তাহলে কন্ট্যাক্ট ক্যারেজটা কি?
তাহলে আমরা মোটরযান যেটা প্রত্যক্ষ বা পরোক্ষ, এক্সপ্রেসড বা ইমপ্লেড, ঠিক আছে, অর্থাৎ এটা সম্পূর্ণ চুক্তি বা সম্মতির উপরে কি করে ভাড়া বিনিময় করে। সম্পূর্ণ চুক্তি মাধ্যমে যেটা ভাড়া নির্ধারণ করে তাকে কি বলে কন্ট্রাক্ট ক্যারেজ। এখন কন্ট্রাক্ট ক্যারেজ কি, যে মাইক্রোবাস, ট্যাক্সি ক্যাব, মোটরসাইকেল যেগুলো আমরা ভাড়ায় ব্যবহার করি যাত্রী উঠানামার জন্য, না থামিয়ে একটানা চলবে, ঠিক আছে, সেটাই হচ্ছে কি কন্ট্রাক্ট ক্যারেজ। 8 দ্বারা 2-8। তারপরে হচ্ছে 9 কন্ট্রাক্টর, অর্থাৎ যাত্রীবাহী গাড়িতে যেই ব্যক্তি কর্তৃপক্ষ কর্তৃক ব্যবহৃত কাজ করে তাকে কি বলে কন্ট্রাক্টর বলে। 9 আর 10 হচ্ছে কন্ট্রাক্টর লাইসেন্স। কন্ট্রাক্টর লাইসেন্স অর্থাৎ কোন মোটরযানের মিউট করে দেন। আমরা তো রাখছি এটা আমি খাইছি, এটা হয়তো জন্য রাখছি। একটু মিউটে থাকেন, একটু মিউটে থাকেন আপনারা। নুরুল ভাই মোবাইল মিউট করেন। তারপর হচ্ছে কন্ট্রাক্টর লাইসেন্স, অর্থাৎ মোটরযানের যে নির্দিষ্ট ব্যক্তি কন্ট্রাক্টর হিসেবে কাজ করে কর্তৃপক্ষ তার যে লাইসেন্স দেয় সেটা হচ্ছে কি কন্ট্রাক্টর লাইসেন্স। আপনি মিউট করে দেন। 11 দ্বারা হচ্ছে গণপরিবহন। গণপরিবহন কি, ভাড়ার বিনিময়ে যাত্রী পরিবহনের জন্য যেটা উপযোগী বা মোটরযান তার কি বলে গণপরিবহন। আর 12 দ্বারা হচ্ছে চেসিস, অর্থাৎ মোটরযানের মূল যে ফ্রেম বা কাঠামো বডির সাথে সংযুক্ত থাকে তারে বলে চেসিস। তারপর হচ্ছে 14 দ্বারা ট্রাফিক সাইন বা সংকেত। ট্রাফিক সাইন বা সংকেত কি, যে প্রবিধানে যেই বিধান আছে জাতীয় ট্রাফিক ম্যানুয়াল বা যেটা সাংকেতিক ভাবে দেওয়া হয়, ইলেকট্রনিক্স, হাত পথ প্রদর্শক সংকেত, এগুলাকে কি বলে ট্রাফিক সাইন। যেগুলো আমরা রাস্তার মধ্যে বিভিন্ন সময় দেখি সেগুলোকে বলে কি ট্রাফিক সাইন। তারপর 15 দ্বারা হচ্ছে ট্যাক্স টোকেন, অর্থাৎ মোটরযানের উপর যে ট্যাক্সটা আরোপ করা হয় বা কর পরিশোধ করা হয় তখন তাকে কি বলে ট্যাক্স টোকেন বা ট্যাক্স কার্ড বা সনদ বলে। তারপরে 19 দ্বারা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। নির্দিষ্ট কোন শ্রেণীর মোটরযান চালানোর জন্য কোনো ব্যক্তিকে যখন অনুমতি প্রদান করে কর্তৃপক্ষ তখন তারা কি বলে লাইসেন্স বা ড্রাইভিং লাইসেন্স বলে। 20 হচ্ছে দুর্ঘটনা। কোন সড়ক মহাসড়কে পাবলিক প্লেসে কোন যানবাহন দ্বারা যখন কোনো অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হয়, কোন অঘটন বা ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, প্রাণী মৃত্যু ঘটে বা উহার গুরুতর জখম হয় তখন তাকে কি বলে দুর্ঘটনা বলে। তারপরে হয়েছে 22 দ্বারা দ্বৈত উদ্দেশ্যে যান। দ্বৈত উদ্দেশ্য যান অর্থাৎ যেই মোটরযান বা গাড়িতে যাত্রী এবং পণ্য উভয়টাই পরিবহনের জন্য নির্মাণ করা হয়েছে এবং সেটা কি করবে 5000 কিলোগ্রামের অর্থাৎ 5 টনের অধিক হবে না, তাকে কি বলে দ্বৈত যান বলে। তারপরে হচ্ছে পার্কিং এলাকা 27 দ্বারা। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক মোটরযান দাঁড়ানোর জন্য যে স্থানটা নির্ধারণ করা দেয় তাকে কি বলে পার্কিং এরিয়া বা পার্কিং এলাকা। 28 হচ্ছে পারমিট। কর্তৃপক্ষ বা যাত্রী বা পণ্য পরিবহনের উপরে
মোটরযান কন্ট্রাক্টরি, স্টেজ ক্যারিজ বা বিভিন্ন বিশেষ যে যানগুলো আছে তাদেরকে চলাচলের জন্য যে অনুমতি প্রদান করে তাকে কি বলে? পারমিট বলে। তারপরে হচ্ছে মোটরযান ড্রাইভিং প্রশিক্ষণ স্কুল 43। প্রশিক্ষণ ফির মাধ্যমে বা ফি ব্যতীত, অর্থাৎ টাকা দিয়ে বা টাকা ছাড়া যেখানে গাড়ি চালানোর জন্য উপযোগী বিষয় শিক্ষা দেওয়া হয় তাকে কি বলে? মোটরযান ড্রাইভিং স্কুল বা প্রশিক্ষণ বলে। নুরুল ভাই, আপনি একটু মিউট হন রে ভাই, এতবার বলা লাগে কেন? তারপর হচ্ছে 52 স্টেজ ক্যারিজ। স্টেজ ক্যারিজ অর্থাৎ চালক ব্যতীত 6 জনের অধিক যাত্রী যেটা বহন করতে পারবে না। চালক ব্যতীত 6 জনের বেশি যেটা যাত্রী বহন করতে পারবে না তাকে স্টেজ ক্যারিজ বলে। 52। 53 হচ্ছে হালকা মোটরযান। হালকা মোটরযান অর্থাৎ যেই গাড়িতে ওজন হবে কি 750 কেজি, সেটা কি হালকা যান। অর্থাৎ 750 কেজির কম যেটা আছে সেটা হবে হালকা যান। আর 54 হচ্ছে ক্ষমতাপ্রাপ্ত কর্মচারী, অর্থাৎ সরকার কর্তৃক বা বাংলাদেশ কর্তৃক, সরকারের অন্য কোনো ব্যক্তি কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে ব্যক্তি আছে তাকে কি বলে? ক্ষমতাপ্রাপ্ত কর্মচারী বলে। 54 দ্বারা। এই ছিল সংজ্ঞা, যদিও ওই সংজ্ঞাগুলো আমাদের জন্য এত একটা ইম্পর্টেন্ট না, তারপরে এগুলা জানা হচ্ছে কি জন্য, যদি এমসিকিউ 1-2টা চলে আসে বা একটা সংজ্ঞা আসে সেই ক্ষেত্রে এটা দেওয়া যাবে। যদি একান্ত মনে করেন যে এই সংজ্ঞার সড়ক পরিবহন আইনের 2-এর যে সংজ্ঞার নির্ধারিত সংখ্যাটা, অর্থাৎ 51, 52, 53 বা এই সংখ্যাটা আপনি মনে করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনি সড়ক পরিবহন আইনের 2 ধারাটা দিয়ে দিবেন, তাও অন্তত এখানে কিছু মার্ক পাওয়া যাবে। তারপর হচ্ছে 3 ধারা, যে এটা সড়ক পরিবহন কর্তৃপক্ষ 2017 এর বিধান কি করবে? পরিপূরক হবে। তাহলে 2017-তে ওইটা একটা কার্যক্রম হয়েছিল, সেই কার্যক্রম অর্থাৎ 17 সালের 17 নম্বর আইন এই অনুযায়ী এটা পরিচালনা হবে। এখন আমরা যে মূল, এখন আমরা মূল জায়গার মধ্যে ঢুকতেছি। সড়ক পরিবহন আইনের এই যে 4 ধারাটা, এই 4 ধারাটার মধ্যে আমাদের এখন মূল কার্যক্রম শুরু হবে। 4 ধারাটা এখন মূল কার্যক্রম শুরু হবে, একটু মনোযোগ দিবেন। আর হচ্ছে কি, এই 4 ধারার সাথে আমরা যখন সড়ক পরিবহন আইনটা করব, এটার সাথে আমরা কিছু ফ্রি ধারা পাবো। ফ্রি ধারা। ফ্রি ধারা কি? অর্থাৎ যদিও এটার মধ্যে 125টা ধারা আছে, কিন্তু এই 25টা ধারার মধ্যে আমরা পড়বো কয়টা? 60টা ধারা পড়বো। 60টা ধারা পড়লেই আমাদের 125টা ধারা পড়া হয়ে যাবে। ঠিক আছে? এটা হইছে একটা বেনিফিটেড আইন। ঠিক আছে? বেনিফিটেড আইন, এই জন্য এটা আমরা মনে হয় যে খুব সহজেই এবং মজার আকারে এটা পড়া যাবে। একটু মনোযোগ দিবেন। 4 ধারা। 4 ধারার বিষয়বস্তু কি বলছে? ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরযান চালানোর উপরে বিধিনিষেধ। মোটরযান চালানোর উপরে বিধিনিষেধ হচ্ছে 4 ধারা। তাহলে 4-এর 1, 2, 3 এই তিনটারে আমরা 3 ভাবে নেব। যে একে কি বলছে, যেমন আপনার ড্রাইভিং লাইসেন্স, শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স বা মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স। আপনার ড্রাইভিং লাইসেন্স নাই, শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সও কি নাই, অথবা ড্রাইভিং লাইসেন্স আছে যেটার মেয়াদ চলে গেছে। তাহলে কি বলতেছে, যে আপনার ড্রাইভিং লাইসেন্স ছাড়া, শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স ছাড়া এবং যে লাইসেন্সের মেয়াদ চলে গেছে, এটা নিয়ে কি করা যাবে না? কোনো মোটরযান পাবলিক প্লেসে চালানো যাবে না। পাবলিক প্লেস, এখন কি আমার বাড়ির ভিতরে আমি চালাইতে পারবো, কিন্তু
জনসাধারণ বা এলাকার রাস্তায় যেখানে মানুষ চলাচল করে ওই গাড়ি ওই জায়গায় কি করা যাবে না, চালানো যাবে না বা চালানোর অনুমতি দেওয়া যাবে না। চায়ের দ্বারা, চাইরের এক। এখন দুইয়ে কি বলছে? আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স আছে আমাদের বাংলাদেশে। সম্ভবত 5 শ্রেণীর ড্রাইভিং লাইসেন্স আছে। একটা হচ্ছে হালকা, একটা মিডিয়াম, আরেকটা হচ্ছে বাড়ি, আরেকটা হচ্ছে মোটরসাইকেলের আর 3 হুইলারের। ঠিক আছে, মোটরসাইকেল এবং 3 হুইলারের বা 3 চাকার যেগুলো আছে এই লাইসেন্স গুলা আছে। এখন আপনি কি করলেন, মোটরসাইকেলের লাইসেন্স দিয়ে আপনি গেলেন সিএনজি চালাইতে, অথবা আপনি সিএনজি লাইসেন্স দিয়ে কি করলেন, কার চালাইতে গেলেন, অথবা কারের যেটা হালকা লাইসেন্স এটা দিয়ে আপনি মাঝারি এই যে ছোট যে বাসগুলো আছে এইগুলা চালাইতে গেলেন। আর মাঝারি লাইসেন্স দিয়ে আপনি কি করলেন, বড় বাস বা বড় ট্রাক চালাইতে গেলেন। তখন আপনাকে এই দুয়ে কি বলতেছে, যে আপনার যে ক্যাটাগরির লাইসেন্স, অর্থাৎ হালকা হইলে হালকাই চালাবেন, মাঝারি হইলে মাঝারি চালাবেন, বাড়ি হইলে কি বাড়ি চালাবেন। তবে যদি বাড়ি লাইসেন্স হয় তাহলে ওই ব্যক্তি কি করতে পারবে, হালকাও চালাইতে পারবে, মাঝারিও চালাইতে পারবে, কিন্তু মাঝারি দিয়ে বাড়ি গাড়ি চালানো যাবে না এবং হালকা দিয়ে মাঝারি গাড়ি চালানো যাবে না। অর্থাৎ আপনার যে শ্রেণী ওই শ্রেণীর মধ্যে আপনি কি করতে হবে, সীমাবদ্ধ থাকতে হবে। এখন যদি এই দুইটার মধ্যে আপনি যদি কোনোটার শর্ত লঙ্ঘন করেন, কি করলেন, আপনি ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালালেন, অথবা আপনি হালকা লাইসেন্স দিয়ে আপনি মিডিয়াম গাড়ি চালাইলেন বা মাঝারি গাড়ি চালাইলেন, তাহলে আপনার শাস্তি হবে কত, সড়ক পরিবহন আইনের 66 ধারা। কত ধারায় শাস্তি হবে, সড়ক পরিবহন আইনের 66 ধারায় শাস্তি হবে। তাহলে 60 ধারার কি হইলাম, লাইসেন্স ব্যতীত, শিক্ষানবিশ লাইসেন্স ছাড়া, অথবা মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স ছাড়া, অথবা এক শ্রেণীর লাইসেন্স দিয়ে অন্য শ্রেণীর গাড়ি চালানো, সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে কত, 66 ধারা। 4 ধারার শর্ত লঙ্ঘন করলে 66 ধারায় শাস্তি হবে। 4 ধারাটা কি বোঝা গেছে? স্যার আবার একটু রিপিট করেন। যেমন সেন্ট্রোমিয়ার লাইসেন্স কি হালকা নাকি মাঝারি? আমার স্যার হালকা। হালকা। তাহলে হালকা গাড়ি কত সিটের গাড়ি হালকা হয়, বা কত কেজি ওজনের গাড়ি হালকা হয়? কত কেজি তো জানি না, তবে হালকাটা হচ্ছে 750 নাকি? 750 কেজি। মাইক্রো বাস গুলো হালকা নাকি? মাইক্রো বাস এই গাড়ি 750 কেজি ওজন বহন করতে পারে, সেগুলা হচ্ছে কি হালকা গাড়ি। যেটার সিট হচ্ছে 13 সিটের কম, ঠিক আছে, 13 সিটের কম গাড়ি সেটা হচ্ছে হালকা। আর মিডিয়াম হচ্ছে কি, যে 35 সিট পর্যন্ত, যেই গাড়ির সিট 35টা এটা হচ্ছে কি মিডিয়াম। আর 35 সিটের উপরে যত গাড়ি আছে সবগুলা কি বাড়ি গাড়ি। এই শ্রেণীগুলো মনে রাখবেন। 13 সিট পর্যন্ত হচ্ছে হালকা, আর 35 সিট পর্যন্ত হচ্ছে মাঝারি, এবং 35 সিটের উপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি বাড়ি গাড়ি। তাহলে এখন 4 ধারা কি বলছে, 4 ধারা বলছে আপনার লাইসেন্সই নাই, অথবা ওই যে আমাদের শিক্ষানবিশ লার্নার কার্ড আছে না, এই লার্নার কার্ডও নাই, অথবা আপনার লাইসেন্স আছে যে লাইসেন্সের মেয়াদ চলে গেছে। মেয়াদ চলে যাওয়ার পরে আপনি এটা নিয়ে পাবলিক প্লেসে গাড়ি চালাইতে পারবেন না। আপনি পারবেন না, এমনকি মনে করেন যে বিআরটি কর্তৃপক্ষ বা আপনার পুলিশ কর্তৃপক্ষ কি করতে পারবে না, আপনাকে অনুমতি দিতে পারবে না গাড়ি চালানোর জন্য। তারপরে হচ্ছে আপনার গাড়ির লাইসেন্স আছে যেটা হচ্ছে আপনার মোটরসাইকেল, কারণ আপনি মোটরসাইকেল দিয়ে কি কার চালাতে পারবেন, পারবেন না। আপনার সিএনজির লাইসেন্স আছে, আপনি সিএনজির লাইসেন্স দিয়ে কি কার চালাতে পারবেন, পারবেন না। অর্থাৎ আপনার সিএনজির লাইসেন্স দিয়ে সিএনজি চালাইতে হবে, মোটরসাইকেলের লাইসেন্স দিয়ে মোটরসাইকেল চালাইতেই হবে। হালকা হইলে হালকাই চালাইতে হবে, মাঝারি হইলে মাঝারি চালাইতে হবে। তবে ব্যতিক্রম হচ্ছে কি বাড়ির ক্ষেত্রে, যদি আপনার বাড়ির লাইসেন্স হয় সেই ক্ষেত্রে আপনি হালকা এবং মাঝারি এই গাড়িগুলা কি করতে পারবেন, চালাইতে পারবেন।
এখন যদি না আপনি এই যে ধরন পরিবর্তন করলেন অথবা লাইসেন্স ছাড়া গাড়ি চালাইলেন, তাহলে আপনার শাস্তি হবে কি? এই 4 ধারার শর্ত লঙ্ঘনের কারণে আপনার শাস্তি হবে 66 ধারা, 666 সড়ক পরিবহন আইনের 66 ধারায় আপনার কি হবে? শাস্তি হবে। ঠিক আছে। স্যার তারপরে হচ্ছে 5 ধারা, গণপরিবহন চালানোর অনুমতি পত্র। গণপরিবহন চালানোর অনুমতি পত্র কি? এখন আপনি যে মালিকের গাড়ি চালাচ্ছেন, এই মালিকের অনুমতি ছাড়া আপনি গাড়ি চালাইলেন, অথবা যথাযথ যে কর্তৃপক্ষ, এই কর্তৃপক্ষ কি করবে? আপনাকে নির্ধারিত সময়ে গাড়ি চালানোর জন্য অনুমতি দিবে। এখন আপনাকে আপনার কর্তৃপক্ষ এমটির ওসিএমটি স্যার আপনাকে বলল, সেন্টুমিয়াকে বলতেছি, ওসিএমটি স্যার আপনাকে বলল যে তুমি সন্ধ্যার পরে গাড়ি নিয়ে বাইরে যাবা না। কি বললো? সন্ধ্যার পরে তুমি গাড়ি নিয়ে বাইরে যাবা না। কিন্তু সেন্টুমিয়া কি করলো? সেই কথা অমান্য করিয়া বাহিরে গেল এবং সেখানে কি করলো? তার তো ওই কাগজ নাই, অনুমতি পত্রতে তার তো বলাই আছে সে সন্ধ্যা পর্যন্ত, সূর্য ডুবার আগ পর্যন্ত গাড়ি চালাবে। এখন এই যে আপনি অনুমতি ব্যতীত গাড়িটা চালাইলেন, এই জন্য আপনার শাস্তি হবে কত? 66 ধারা। তাহলে 4 হচ্ছে লাইসেন্স ব্যতীত এবং এক শ্রেণীর লাইসেন্স দিয়ে অন্য শ্রেণীর গাড়ি চালানো, আর 5 হচ্ছে কর্তৃপক্ষের বা মালিকের অনুমতি ব্যতীত আপনি গাড়ি চালাইলে সেই ক্ষেত্রে আপনার শাস্তি হবে কত? 66 ধারা। এটা কিন্তু একটা কন্ডিশন আছে, কন্ডিশন গুলো মনে রাখতে হবে। যদি আপনি সড়ক পরিবহন আইনের এই যে 4-5 শর্ত লঙ্ঘন করলে শাস্তি হচ্ছে 66। আপনাকে এই সিস্টেমেটিকটা ধরে রাখতে হবে, ঠিক আছে? তাহলে ধরে রাখলে কি হবে? আপনার সড়ক পরিবহন আইনের যদি আপনার কোনো প্রশ্ন আসে, তাহলে এই প্রশ্নের উত্তর লিখতে আপনার সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট সময় লাগবে। ঠিক আছে। যত হার্ড প্রশ্নই আসুক, যদি আপনার এই সিরিয়ালটা আপনি মনে রাখতে পারেন, তাহলে আপনার সড়ক পরিবহন আইনের প্রশ্নের উত্তর লিখতে আপনার সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট সময় লাগবে। বুঝা গেছে? স্যার কোন সিরিয়ালের কথা বলতেছেন স্যার? এটা এই যে আমি এখন যে সিরিয়ালটা বললাম, যে 4-5 ধারার শর্ত লঙ্ঘন করলে 66 ধারায় শাস্তি। আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু পরবর্তীতে আর 66 পড়বো না, কথা বুঝছেন? জি স্যার। পরবর্তীতে আমরা 66 এখন যে তার সাথে যেই দ্বারা পড়ে যাচ্ছি, এটা কিন্তু আর পরে পড়বো না। কারণ কি? আমরা এখনই ক্লাস এটা শেষ করতেছি। তাইলে কি পাইলাম? 4 দ্বারা হচ্ছে লাইসেন্স ছাড়া গাড়ি চালানো বা মেয়াদ ছাড়া গাড়ির লাইসেন্স চালানো। তারপরে হচ্ছে কি? এক শ্রেণীর লাইসেন্স দিয়ে অন্য শ্রেণীর গাড়ি চালানো। চালাইলে কি হবে? তার 66 দ্বারায় অপরাধ হবে। আর 5 কি পাইলাম? মালিকের বা কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত। অর্থাৎ আপনাকে বিআরটিএ বলছে যে আপনার চোখের দৃষ্টিশক্তি কম, আপনি কি করবেন? আসরের পর পর্যন্ত, আসর পর্যন্ত আপনি গাড়ি চালাইতে পারবেন, এরপরে আপনি গাড়ি চালাইতে পারবেন না। আপনাকে লাইসেন্সে এটা উল্লেখ করে দিয়েছে। তখন আপনি কি করলেন? আসরের পরে গাড়ি চালাইলেন বা মাগরিবের পরে গাড়ি চালাইলেন, তখন পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যদি না আপনাকে ধরে, তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে 66 ধারা। বুঝা গেছে? জি স্যার। তারপরে হচ্ছে 6 ধারা, ড্রাইভিং লাইসেন্স প্রদান, নবায়ন, ঠিকানা পরিবর্তন। তাহলে ড্রাইভিং লাইসেন্সটা দিবে কে? এখন আপনার ড্রাইভিং লাইসেন্সের 6-1 বলতেছে আপনি কিভাবে আবেদন করবেন। ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য আপনি কি করবেন? নির্ধারিত ফিস দিবেন, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি দিবেন এবং নির্ধারিত ফরমে কর্তৃপক্ষের নিকট আবেদন করবেন। তাহলে লাইসেন্স করার জন্য কি করতে হয়? নির্ধারিত ফিস দিতে হয়, পরিচয়পত্র ফটোকপি দিতে হয় এবং নির্ধারিত ফরমে আবেদন করতে হয়। এখন যদি আপনাকে প্রশ্ন দেয় যে ড্রাইভিং লাইসেন্সের জন্য কয়টি কাগজ জমা দিতে হয়, ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য কয়টি কাগজ জমা দিতে হয়, তখন আপনি কি দিবেন? নির্ধারিত ফিস একটা, জাতীয় পরিচয়পত্র একটা, দুইটা। নির্ধারিত ফরমে। নির্ধারিত ফরমে একটা, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত কপি একটা, দুইটা। আর ফিস। দুইটা হইতে আর তো নাই। আর ফিস 3টা। ব্যাংক চালান দিবেন না?
জি স্যার, এছাড়া তিনটা তাহলে। তাহলে 3টা দিতে হবে। এক শেষ। এখন 2 বলছে আপনি কি করবেন, লাইসেন্স প্রাপ্তির জন্য পাওয়ার জন্য আপনার 5টা শর্ত পূরণ করতে হইবে। আপনি ড্রাইভিং লাইসেন্স পাইতে গেলে আপনার কয়টা শর্ত পূরণ করতে হবে? 5টা শর্ত 5টা। পূরণ করতে হবে। কি কি? পেশাদার ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে আপনার বয়স হইতে হবে 21 বছর। পেশাদারের ক্ষেত্রে বয়স হইতে হবে কত? 21 বছর। 21। আর অপেশাদারের ক্ষেত্রে কমপক্ষে 18। 18 বছর। আর হতে কি বলতেছে যে আপনারা কমপক্ষে 8ম শ্রেণী পাস হইতে হইব। কি হইতে হবে? 8ম শ্রেণী 8ম পাস শ্রেণী হওয়া পাস। লাগবে। গতে বলতেছে শারীরিক এবং মানসিক ভাবে আপনার সুস্থ হইতে হবে। শারীরিক এবং মানসিক ভাবে কি হইতে হবে? সুস্থ হইতে সুস্থ হবে। হতে হবে। তারপরে ঘতে কি বলছে, আপনি গাড়ি চালানোর পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে, অর্থাৎ গাড়ি চালানোর জন্য কি করতে হবে? পাস করতে হবে। ঠিক আছে। আর জি। পাশে বলতেছে যে অন্যান্য যেগুলো শর্ত আছে এই শর্ত যদি আপনাকে দেয় তাহলে সেই শর্ত আপনি পালন করতে হবে। তাহলে অন্য শর্তর আমাদের দরকার নাই। তাহলে আমরা ড্রাইভিং লাইসেন্সের জন্য কয়টা শর্ত পূরণ করতে হবে? 4টা শর্ত 5টা। পূরণ করতে, না 4টা। যেহেতু আমাদের কি করবে, আমাদের অন্য শর্ত দিবে না, এটা হচ্ছে কি অন্য কোনো শর্ত দিলে ওইটা কথা বলবে, কিন্তু আমাদের মূলত দিতে হবে কয়টা শর্ত? 4টা পূরণ করে দিতে হবে। 4টা। বয়স হইতে হবে 18, 21, পেশাদার অপেশাদার, 8ম শ্রেণী পাস, শারীরিক মানসিক ভাবে সুস্থ, এবং গাড়ি, এই যে গাড়ি চালাইয়া কি করতে হবে? পরীক্ষা পাস করতে হবে। তাহলে কি পাস করা করতে যাবে? হবে। যদি এই 4টা বিষয় আমার ঠিক থাকে তাহলে আমাকে কি করবে? লাইসেন্স দিবে। ড্রাইভিং লাইসেন্স প্রদান করবেন। হ্যাঁ। আর আমি যদি এই 4টার মধ্যে যদি কোনো শর্ত আমি লঙ্ঘন পালন করতে না পারি তাহলে কি আমার লাইসেন্স দিবে? না স্যার। দিবে না, প্রত্যাখ্যান করবে। প্রত্যাখ্যান করবে। এখন এই শর্ত আমি মানতে পারলাম না, তাহলে কি করবে? আমার প্রত্যাখ্যান আর করবে। 3 বলছে আমার আর লাইসেন্স দিবে না, আমার আবেদনটা কি হবে? বাতিল হয়ে যাবে। বুঝা গেছে? জি। নাকি 3 নাম্বার আমার ভাঙ্গিয়া বলতে হইব? কোনটা স্যার? এই যে 2-এ বললাম 4টা শর্ত, জি। এখন 3-এ বলছে কি এই 4টা শর্তের মধ্যে যে কোনো একটা শর্ত আমি মানতে পারলাম না, তাহলে আমাকে আর লাইসেন্স দিবে না। ঠিক আছে। জি। জি। তারপরে হচ্ছে 4, তাহলে এটা কতর 4 পড়তেছি? 6-এর 4 পড়তেছি। 6 স্যার। হ্যাঁ। এখন আমি কি করলাম, আমি ড্রাইভিং পরীক্ষা পাশ করলাম, শর্ত পূরণ করলাম, তাহলে আমাকে কি করবে? লাইসেন্স দিবে। ঠিক আছে। জি। লাইসেন্স দিবে, এবং এই লাইসেন্সটা কি হবে? সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে। তাহলে আমি কত শর্ত পূরণ করছি? 4টা। না, এটা কোন ধারার? 6-এর 2 উপধারার শর্ত 6। পূরণ করছি। জি। 6-এর 2-এর শর্ত পূরণ করছি। 2 এখন আমার 6-এর 4-এ কি করতেছে? আমাকে লাইসেন্স দিবে। লাইসেন্স প্রদান করতেছে। আর যদি 6-এর 2-এর যদি লাইসেন্স আমি শর্ত পূরণ না করি তাহলে কি করবে না? লাইসেন্স দিবে না। কততে? লাইসেন্স 3-এ। 3। আমাকে লাইসেন্স দিবে না, আর পূরণ করলে 4-এ লাইসেন্স দিবে। এখন ফার্স্টে বলছে আমারে যে লাইসেন্সটা দিল কত দ্বারাই দিল? 4 দ্বারাই। লাইসেন্সটা 4 দ্বারা দিছি। 4-এ লাইসেন্স দিল। এখন আমি কি সেন্ট্রোমিয়ার লাইসেন্স দিয়ে কি আমি গাড়ি চালাইতে পারবো? না স্যার। এখন এই পাশে বলতেছে কি যে একজনের ড্রাইভিং লাইসেন্স অন্যজনকে দেওয়া যাবে না। ঠিক আছে। হস্তান্তর করা যাবে না। হ্যাঁ, একজনের লাইসেন্স অন্যজনকে দেওয়া যাবে না। আর যদি দেয় তাহলে তার শাস্তি হবে কত? যদি কত? দেয়, একজনের লাইসেন্স অন্যজনকে দেয়, তাহলে তার শাস্তি হবে কত? 67 দ্বারা। শুধু এই লাইসেন্স হস্তান্তর করলে, এই জন্যই তার শাস্তি হবে 67 দ্বারা, যে একজনের লাইসেন্স দিয়ে অন্যজন গাড়ি চালাইলে। তাহলে 6 দ্বারার যদি লাইসেন্স, একজনের লাইসেন্স দিয়ে অন্যজন গাড়ি চালায়, তাহলে তার শাস্তি হবে কত? 67 দ্বারা।
আর 4 দ্বারা লাইসেন্স ছাড়া 67। গাড়ি চালাইলে, 5 দ্বারা মালিকের অনুমতি ছাড়া গাড়ি চালাইলে শাস্তি কত? 66। 4-5 এর শাস্তি 66, আর 6-এর 5, অর্থাৎ একজনের লাইসেন্স অন্যজন চালাইলে তার শাস্তি হবে কি? 67 দ্বারা। তারপরে হচ্ছে 6, কর্তৃপক্ষ চাইলে লাইসেন্স প্রদান, নবায়ন বা ক্যাটাগরি পরিবর্তন, সংযোজন করতে পারবে। অর্থাৎ আমরা লাইসেন্স কে দেয়? বিআরটিএ দেয় না? বিআরটিএ চাইলে আমাদের জি স্যার। এটা পরিবর্তন, নবায়ন, সংশোধন করতে পারবে। এখন সাথে কি বলছে? মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে নির্ধারিত পদ্ধতিতে টাকা জমা দিয়া শর্ত সাপেক্ষে আবেদন লাইসেন্স নবায়ন করতে হবে। ঠিক আছে? মেয়াদ শেষ হওয়ার পূর্বে ফিস দিয়া শর্ত সাপেক্ষে লাইসেন্স নবায়ন করতে হবে। 7 আর 8-এ বলছে যদি আপনার লাইসেন্সের কোনো ঠিকানা ভুল হয় বা কোনো কিছু পরিবর্তন করতে হয়, তাহলে নির্ধারিত ফরমে 3 মাসের ভিতরে কর্তৃপক্ষ বরাবর আবেদন করতে হবে। কি ঠিকানা পরিবর্তনের জন্য কতদিনের ভিতরে আবেদন করতে হবে? 3 মাস। 3 মাস। মাসের ভিতরে। এগুলা কিন্তু এমসিকিউর জন্য হচ্ছে এটা, যে লাইসেন্সের এটা কি ঠিকানা লাইসেন্স পরিবর্তন পাওয়ার করতে পর হলে 3 মাস? লাইসেন্স প্রাপ্তির 3 মাসের ভিতরে আবেদন করতে হবে। 8, 9 হচ্ছে লাইসেন্স প্রদানের মেয়াদ, নবায়ন ফিস শারীরিক মানসিক সক্ষমতা নিশ্চিত করিয়া বিধি দ্বারা আপনাকে নির্ধারণ করবে। ঠিক আছে? যে কথা বোঝা যায়? সঠিক স্যার, স্যার, কথা বলতে সঠিক। বুঝা যাইতো। তারপরে হচ্ছে 7 ধারা। 7 ধারা হচ্ছে প্রতিবন্ধীর লাইসেন্স। 7 ধারা হচ্ছে প্রতিবন্ধীর লাইসেন্স। আপনি তো 6 ধারায় যোগ্য ব্যক্তি লাইসেন্স নিলেন, ঠিক আছে? এখন 7 ধারায় বলছে সরকার চাইলে প্রতিবন্ধী ব্যক্তিকেও কি করতে পারবে? লাইসেন্স দিতে পারবে। ঠিক আছে? জি স্যার। 8 ধারায় হচ্ছে সামরিক বাহিনীর লাইসেন্স। সামরিক বাহিনী কারা? সেনা, নৌ, বিমান। তারা কি করবে? তাদের কর্তৃপক্ষের কাছ থেকে একটা লিখিত টোকন নিবে। টোকন নিয়ে 3 বছর গাড়ি চালাবে। 3 বছর গাড়ি চালানোর পরে বিআরটিতে আবেদন করবে। বিআরটি উপযুক্ত মনে করলে তাদেরকে লাইসেন্স দিবে 8 ধারা। ঠিক আছে? তাহলে সামরিক বাহিনীর লাইসেন্স কত? 8। এটা কে দিবে? ওই যে এখন স্ব কর্তৃপক্ষ। 6 সরকার কর্তৃপক্ষ দিব। সামরিক বাহিনী কর্তৃপক্ষ কতদিনের জন্য দিবে? 3 বছরের তারা জন্য। 3 বছর তাদের এখানে চালানোর পরে 3 বছরের জন্য। এখন যদি সে 3 বছর পরে বিআরটিতে আবেদন করবে, তখন বিআরটি যদি যোগ্য মনে করে তখন তার সরকারি বাংলাদেশের লাইসেন্স দিবে, আর যদি যোগ্য মনে না করে সেই ক্ষেত্রে তাকে লাইসেন্স দিবে না বা বিরত রাখবে 8 ধারা। তারপরে হচ্ছে 9 ধারা, বিদেশি নাগরিকের লাইসেন্স দেওয়া। এখন বিদেশি নাগরিক, আমরা বাংলাদেশে অনেক বিদেশি নাগরিক আছে না? আছে স্যার, গুলশান বনানীতে। গুলশান রূপপুর বনানী না, পারমাণবিক আপনার কেন্দ্র। উপশহরেই বহু আছে। রূপপুর পারমাণবিক কেন্দ্র। ঠিক আছে সেন্টুমিয়া, আপনার জি স্যার। উপশহরেই অনেক বিদেশি নাগরিক আছে। তখন এই বিদেশি নাগরিক সে কি বাংলাদেশে গাড়ি চালাবে না? অবশ্যই। 100%। অবশ্যই সে চালাবে। তারে সে বিধি দ্বারা নির্ধারিত পরিমাণ টাকা পয়সা দিয়ে সে কি করবে? বিআরটিতে সে লাইসেন্স নিতে পারবে। এখন যদি সে কি করে? এই লাইসেন্সের শর্ত লঙ্ঘন করে, ঠিক আছে? সে কি করলো? জি। লাইসেন্সের শর্ত লঙ্ঘন করলো, তাহলে তার শাস্তি কত? 68 ধারা। ঠিক আছে? বিদেশি নাগরিক বাংলাদেশে যদি শর্ত লঙ্ঘন করে ড্রাইভিং এর ক্ষেত্রে, তাহলে তার শাস্তি হবে সড়ক পরিবহন আইনের 68 ধারা।
তারপরে স্যার হচ্ছে তারে তো আমাদের আমাদের যে স্যার এই যে আমরা যে সয়ে যে ফইরা এলাম সয়ের 1 উপাধারা 2 যে কোটেশন গুলো ফইরা এলাম হুম, 4 5 6 7 সে 7 ওই পর্যন্ত পদ্ধতি সে তো অনুসরণ করবে না, আমাদের সে ওই পদ্ধতি অনুসরণ করবে না। তাহলে সে তার বিদেশের যে লাইসেন্স আছে তার দেশের ওই লাইসেন্স শো করবে এবং আমার বাংলাদেশ সরকার থেকে অনুমতি নিয়ে সেইটা করবে। ও আচ্ছা আচ্ছা বুঝছি স্যার। ঠিক আছে, ওই আমার বাংলাদেশের মতো আমার এত হয়রানি করা লাগবে না তার। সে তার বিদেশের যে লাইসেন্স আছে এটা শো করবে, এটার এগেনস্টে বাংলাদেশ সরকার তাকে লাইসেন্স দিবে। এবং এটার সময় কতদিন, সে যতদিনের জন্য তার ভিসা আছে তো ভিসার অনুযায়ী তাকে কি করবে, সময় দিবে, তার লাইসেন্স দিবে। ঠিক আছে। জি স্যার। তারপরে হচ্ছে 10 ধারা, তাহলে 9-এর শাস্তি কত? 9 শাস্তি 68 68। এটা কারে, বাংলাদেশি নাগরিক না বিদেশি নাগরিক? বিদেশি ফরেনার। বিদেশি নাগরিক। এখন হচ্ছে